জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করি তাহলে। কমপ্লিমেন্ট দিয়ে না, তোমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা দিয়ে শুরু করি। হ্যাঁ, কমপ্লিমেন্ট হাইপার সেন্সিটিভিটি দ্যাট অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট একটু ডিসকাস করব, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, শুরু করছি তাহলে। স্লাইড শো করতে দেখা যাচ্ছে স্লাইডটা? জি ম্যাম, দেখা যাচ্ছে পাথওয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এমনিতে এই ছবিটা দেখেই তোমাদের কি কমপ্লিমেন্টের কি জিনিস। কমপ্লিমেন্ট আমরা জানি কতগুলি প্রোটিন নরমালি সিরামে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। হিট লেপার, প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিট লেপার মোর দেন 20 প্রোটিন নরমালি অথবা সেল সিরামে থাকতে পারে অথবা সেল বাউন্ড থাকতে পারে, নরমালি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তাহলে কমপ্লিমেন্ট সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে complement refer the ability of this protein to complement, তার মানে augment the activity of the other component of the immune system। মানে ওদের যে কম্পোনেন্ট গুলি আছে সে একটা যদি কোনোভাবে স্টিমুলেটেড হয় দেন দে অ্যাক্টিভেট দ্য আদার কম্পোনেন্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, এটা এনজাইমেটিক পাথওয়ে। তোমরা এই পাথওয়ের মধ্যে দেখছো অনেকগুলো এনজাইম যেগুলো সবগুলি প্রোডাক্টকে ব্রেক ডাউন করছে, মেন পাথওয়েতে আসতেছে। There are three pathways of the complement system: classic, lectin, and alternate pathway. তোমরা সবসময় খেয়াল রাখবে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় কমপ্লিমেন্ট এর রোল আছে ইনেট ইমিউনিটি। কেন? কারণ ল্যাকটিন এন্ড অল্টারনেট পাথওয়ে they participate in the innate immunity. ল্যাকটিন এন্ড অল্টারনেট পাথওয়ে, কারণ এই পাথওয়েগুলি দেখো অ্যাক্টিভেট করার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের দরকার হয়। তাহলে ক্লাসিক্যাল পাথওয়েটা আমরা বাদ দিই। ক্লাসিক্যাল পাথওয়ে অলওয়েজ অ্যাক্টিভেটেড when antigen antibody complex, আর ল্যাকটিন এন্ড অল্টারনেট পাথওয়ে যেভাবে অ্যাক্টিভেট হচ্ছে মাইক্রোবিয়াল সারফেসে যদি সুগারটা থাকে they activate the lectin pathway. Alternate pathway একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার এন্ডোটক্সিক অ্যাক্টিভিটিস আছে বিকজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া they contain the outer membrane. আউটার মেমব্রেন যেটা আছে সেটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড। লিপিড পোর্শন অলওয়েজ এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি, পলিস্যাকারাইড পোর্শন ইজ অ্যান্টিজেনিসিটি অফ দ্য ব্যাকটেরিয়া। এন্ডোটক্সিন যখন মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন ঢুকবে অলওয়েজ অ্যাক্টিভেট দ্য অল্টারনেট পাথওয়ে। তাহলে দুটো পাথওয়ে এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলতে পারো, এবং দিস টু পাথওয়েজ পার্টিসিপেট ইন দ্য ইনেট আর্ম অফ দ্য ইমিউন সিস্টেম। তাহলে কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে? ক্লাসিক্যাল পাথওয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তার মানে কোন অ্যান্টিবডি গুলো এখানে পার্টিসিপেট করবে? ইমিউনোগ্লোবুলিন এ এবং ইমিউনোগ্লোবুলিন জি। আমরা সবাই জানি ইমিউনোগ্লোবুলিন এ পেন্টামারিক ফর্মে সিরামে থাকে যে 10 antigenic binding sites. So one immunoglobulin molecule is enough to activate the complement system when this antibody bind with the antigen. কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি মনোমারিক ফর্মে থাকে। তাহলে দুটো ইমিউনোগ্লোবুলিন জি যখন অ্যান্টিজেনের সাথে ক্রস লিংক করবে তখন they can activate the classical pathway of the complement system. ক্লাসিক্যাল পাথওয়েতে যে কম্পোনেন্ট গুলি আছে সেটা C1 থেকে C9। তাহলে প্রথমে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করলো এফএবি পোর্শন, এফসি পোর্শন বাইন্ড উইথ দ্য C1। জিজ্ঞাসা করবে কোন পোর্শনের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করছে? এফসি পোর্শন। তখন কে অ্যাক্টিভেটেড হবে? C1 এর সাথে বাইন্ড করবে। যখন C1 এর সাথে বাইন্ড করবে তখন একটা প্রোটিনস তৈরি হবে যেটাকে এইভাবে লেখা হয় প্রোটিয়েজ, and this protease then break down the other component of the complement, that means the C4 and C2 break down করে C4A C4B C2A C2B। আমি বলেছি আগে A component is the smaller molecule, they always diffuse in the circulation, but main pathway যেটা থাকবে সেটা হচ্ছে always B component। তাহলে C4B 2B এটাকে আমরা বলছি C3 convertase। convertase মানে একটা enzyme break down the other component C3। তাহলে C3 কে ব্রেক ডাউন করে C3A C3B তৈরি করবে। বিটা হচ্ছে C4B 2B and 3B সাথে অ্যাটাচ হলো, সেটাকে আমরা বলছি C5 convertase। C5 convertase then activate the break down the C5, ব্রেক ডাউন করে তাকে C5A এবং C5B তৈরি করবে। C5B এটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। C5B এটাকে 6 7 8 9
সাথে তৈরি করে যে কম্পোনেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যেটা কাজই হচ্ছে সেলের ভিতরে ঢুকে, সেল মেমব্রেনের ভিতরে ঢুকে সেল মেমব্রেন পারমিবিলিটিটা চেঞ্জ করে সেলকে ড্যামেজ করা, সেগুলোর নাম হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে C5b9 আমরা যেটাকে বলছি সাইটোলাইসিস, এভাবে একটা সেলকে ব্রেকডাউন করছে। ল্যাকটিন পাথওয়েতে আসুন, আমরা বলেছি যে ল্যাকটিন পাথওয়ে মাইক্রোবিয়াল সারফেস বাইন্ড দ্য মান্নান বাইন্ডিং ল্যাকটিন, সিরামে থাকবে যদি মাইক্রোবিয়াল সারফেসে মান্নান এই সুগারটা থাকে, they activate the some protease within the serum, যেখানে হচ্ছে this protease cleave the C4 and C2, তারপরে সেম ক্লাসিক্যাল পাথ, তাহলে বাইপাস করলো কোন কম্পোনেন্টকে, C1 কে সে বাইপাস করলো। তাহলে কোন মাইক্রোবিয়াল সারফেসের মধ্যে যদি মান্নান থাকে, they activate the mannan binding lectin and produce some proteases, this protease cleave the C4 and C2, তারপরে যেটা ব্রেকডাউন হবে সেটা আমরা আগেই বলেছি সেম জিনিস। তাহলে বাইপাস করবে এই পাথওয়ে, এগুলি সব ভাইভাতে জিজ্ঞেস করা হবে। তারপরে হচ্ছে অল্টারনেট পাথ, যে কম্পোনেন্ট গুলি আছে সেগুলো আমরা আগেই বলেছি। ক্লাসিক্যাল পাথে C1 to C9, অল্টারনেট পাথওয়েতে C3, ফ্যাক্টর B, ফ্যাক্টর D। তাহলে দেখুন মাইক্রোবিয়াল সারফেস দ্যাট মিন্স দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে aggregated IgA molecule, fungal cell wall, they activate the alternate pathway of the complement system. কিন্তু এখানে C3 একটা ফ্লুইড ফেজে থাকে, তাকে সে কি করবে, তার সাথে ফ্যাক্টর বি যখন অল্টারনেট পাথওয়ে এন্ডোটক্সিন যখন তার সাথে বাইন্ড করবে তখন সে একটা প্রোটিয়েজ তৈরি করবে যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর ডি, and this protease break down the C3 and factor B. C3 কে ভেঙে C3A, C3B কে ভেঙে BA and BB, তাহলে এটা চলে গেল সার্কুলেশন, বিটা চলে আসলো C3B, ম্যাম ক্লিয়ার শুনতে পাচ্ছি? তাই এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। তাহলে দেখো বি 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 এবং ক্যাপিটাল এবং স্মল বি, এটাকে আমরা বলছি C3 কনভার্টার্স। এটা কোথেকে আসলো, এটা ব্রেকডাউন হলো, এটা ব্রেকডাউন হলো, কিসের জন্য ব্রেকডাউন হলো, ফ্যাক্টর ডি যেটা প্রোটিন সেটা এটাকে কম্পোনেন্টগুলোকে ব্রেকডাউন করে C3B বিবি তৈরি করেছে, যেটাকে আমরা বলছি C3 কনভার্টার্স। এরপরে কোশ্চেনটা একদম ক্লাসিক্যাল পাথওয়ের মতো, তাহলে এখান থেকে যে ভাইভা কোশ্চেন করা হবে সেটা হচ্ছে C3 convertase in classical pathway কি দিয়ে তৈরি, C3 convertase in alternate pathway কি দিয়ে তৈরি, C5 convertase in classical pathway কোন কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে, C5 convertase in alternate pathway কোন কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো কিছু নেই, এখানে C3 ভেঙে 3A 3B, B ভেঙে BA BB, তাহলে এই দুটো হচ্ছে C3 কনভার্টেজ, C3 কে ব্রেকডাউন করে আবার C3B তৈরি করলো, এটাকে বলা হচ্ছে C5 কনভার্টেজ। তাদের কাজই হচ্ছে সেই পাথওয়েতে ফলো চলে যাবে। তাহলে এগুলো মুখস্থ করবে না, ছবিটা দেখবে মেইন পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে, কিভাবে সাইটোলাইসিস হচ্ছে। তাহলে এখন দেখো পাথওয়ে গুলি আমরা দেখলাম, এখন হচ্ছে পাথওয়ে নিয়ে আর কনফিউশন আছে, পাথওয়ে নিয়ে কি আর কোনো কনফিউশন আছে তোমাদের? না ম্যাম। আচ্ছা, এখন দেখো এখান থেকে ছবি আমরা ডায়াগ্রাম থেকে সবকিছু ক্লিয়ার করলাম। এখন তো বাই প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, এই যে পাথওয়েগুলি তৈরি হচ্ছে তাদের মধ্যে যে বাই প্রোডাক্ট টিস্যুটি তৈরি হচ্ছে তাদের ইম্পর্টেন্স কি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি আসি C3A, C4A আর C5, এটাকে আমরা বলছি C5A, C3A, 4A, এটাকে আমরা বলছি অ্যানাফাইলোটক্সিন। তাদের কাজ হচ্ছে, এর মধ্যে তোমরা হাইপার সেন্সিটিভিটি পড়ছো, তাদের কাজ হচ্ছে মাসেলকে ডিগ্রানুলেশন করে রিলিজ দা কি গ্রানিউলস, এবং এই সমস্ত গ্রানিউলস এর কাজ হচ্ছে যেমন হিস্টামিন, সেরোটোনিন, তাদের কাজ হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ভাসোকনস্ট্রিকশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন। কিন্তু এই জায়গায় টাইপ 1 এর সাথে কি ডিফারেন্স, এই অ্যানাফাইলোটক্সিন এবং টাইপ 1 অ্যানাফাইলোটক্সিনের মধ্যে কি ডিফারেন্স, জয়িতা কি ডিফারেন্স, জয়িতা জি ম্যাম। কি ডিফারেন্স? জি ম্যাম শোনা যাচ্ছে।
হ্যাঁ বলো কি ডিফারেন্স? এখানেও অ্যানাফাইলোটক্সিন হচ্ছে না, C3A4A5, তাই না? তাহলে ওখানে টাইপ 1 এও তাই হচ্ছে। দুটোর মধ্যে কি ডিফারেন্স? খুব সিম্পল, খুব বেসিক। টাইপ 1 এর মধ্যে সেটা অ্যান্টিবডি মেডিয়েটেড, তাই না? ওখানে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হচ্ছে, সেটা মাসেলের সাথে বাইন্ড করছে। আর এখানে তারা সরাসরি মাসেলকে ডিগ্রেনুলেট করে ফেলতে পারছে। তাহলে বাই প্রোডাক্টের মধ্যে C3A4A এবং 5। তারপরে হচ্ছে তাহলে এরা কি করছে? অ্যানাফাইলোটক্সিন। তারপরে যেটা হচ্ছে C3B, তার কাজ হচ্ছে C3B, এটার কাজ হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, এটা হচ্ছে এটা কি করে? অপসোনাইজেশন। অপসোনাইজেশন মানে ফ্যাগোসাইটোসিসে হেল্প, তাহলে অপসোনাইজেশন করছে C3B। শুধুমাত্র এই কম্পোনেন্টে অপসোনাইজেশন। C3B এর জন্য বি সেলের গায়ে কোনো রিসেপ্টর আছে? C3B এর জন্য বি সেলের গায়ে কোনো রিসেপ্টর আছে? আছে, মনে রাখবে C3B এর জন্য বি সেলের গায়ে একটা রিসেপ্টর আছে। তাহলে দেখো তাহলে অপসোনাইজেশন শুধুমাত্র C3B করছে। তারপরে হচ্ছে কেমোটেক্সিস করছে। কেমোটেক্সিস করছে C5A, এটা যদি অ্যানাফাইলোটক্সিন করছে, আবার এটা কেমোটেক্সিসও করে। C5A এটা কন্ট্রোভার্সিয়াল, অনেকে বলে যে এটা কোনো রোল নাই, কিন্তু বইপত্রে আছে। C5A 6-7 এটার কাজ হচ্ছে অ্যানাফাইলোটক্সিন, কেমোটেক্সিস। কেমোটেক্সিস মানে সে নিউট্রোফিলকে ওই জায়গাতে নিয়ে আসে। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে সাইটোলাইসিস, C5B-9, তাদের কাজ হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে দিস ইজ দ্য বাই প্রোডাক্ট অথবা আউটকাম অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। ভেরি ইম্পর্টেন্ট, রিটেন ফাইবার সব জায়গায় জিজ্ঞাসা করা হয়। শুধু বাই প্রোডাক্ট গুলির নাম বলতে হবে, শুধুমাত্র অপসোনাইজেশন, অ্যানাফাইলোটক্সিন এগুলি বললে কেউ নাম্বার দেবে, সব বাই প্রোডাক্ট গুলি নাম বলতে হবে। তাহলে C3B অপসোনাইজেশন, C3A4A5A এটা হচ্ছে অ্যানাফাইলোটক্সিন, C5A, C5-6-7 chemotaxis, by B-9 membrane attack complex. তাহলে এটা হচ্ছে বাই প্রোডাক্ট, the role কি মানে আফটার অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট। তারপর দেখা যাচ্ছে এখন কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে তোমার কি হবে? তাহলে C1 স্টারেজ ইনহিবিটর। C1 স্টারেজ ইনহিবিটর মানে কাকে ইনহিবিট করবে? C1 কে। যদি এইটার ডেফিসিয়েন্সি থাকে তাহলে অলওয়েজ কি হবে? অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। তাহলে তখন যে ডিজিজটা হবে তাকে আমরা বলছি এনজিওইডি। আরেকটা ডেফিসিয়েন্সি হবে C5-8। এই কম্পোনেন্টটা ডেফিসিয়েন্সি হলে সাধারণত নাইসেরিয়া ইনফেকশন অথবা নাইসেরিয়া ব্যাকটেরিয়া ইনফেকশনটা অনেক বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর। আচ্ছা আমি এটা বাইপাস করে চলে এসেছি। ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টরের কাজ হচ্ছে এটা কি করে? মেমব্রেনটা কমপ্লেক্স হতে দিবে না। তাহলে কোন জায়গায় সে ব্লক করবে? এইসব জায়গায় সে ব্লক করে। C3 কনভার্টেজ এবং C5 কনভার্টেজ এই জায়গাগুলোকে ব্লক করে রাখবে, তখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হতে পারবে না। তাহলে কোনো কারণে যদি এটা ডেফিসিয়েন্সি হয় তাহলে অলওয়েজ কি হতে থাকবে? কন্টিনিউয়াস মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, কন্টিনিউয়াস সেল লাইসিস হবে, যেটাকে আমরা বলছি প্যারাক্সিডিয়াম নকটার্নাল হিমোগ্লোবিন। তাহলে এগুলি তো লিভার ডিজিজ, যেহেতু কমপ্লিমেন্ট লিভার থেকে রিলিজ হয়, লিভার ডিজিজ হলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। তাহলে যে সমস্ত ঠিক আছে, যে সমস্ত কম্পোনেন্ট গুলি কমপ্লিমেন্টকে রেগুলেট করে, তার হচ্ছে C1 ইনহিবিটর, C1 কে ইনহিবিট করে, ওটা ডেফিসিয়েন্সি হলে হেরিডিটারি এনজিওইডিমা। তারপরে দেখো C5-8 পর্যন্ত ডেফিসিয়েন্সি হলে তার হচ্ছে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার মধ্যে যে ইনফেকশনটা সবচেয়ে বেশি হয় সেটা নাইসেরিয়া ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ দ্য মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স আর লিভার ডিজিজ হচ্ছে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট রেগুলেশনের মধ্যে যেটা আছে C1, তারপরে এটাকে ব্লক করে, C4B হতে দিচ্ছে না, ড্যাফ এটাকে ব্রেক মানে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সকে ধরে রাখছে। তাহলে হচ্ছে রেগুলেশনের একটা দুটো জার্নি হচ্ছে। তাহলে মেইন পাথওয়ে, আউটকাম অফ দ্য কমপ্লিমেন্ট এন্ড ডেফিসিয়েন্সি অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এনি কোশ্চেন? লিভার ডিজিজ হলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হবে, আর কি হলে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হবে? হ্যাঁ,
আর কোথায় আমরা তো হাইপার সেন্সিটিভিটি পড়ে এসেছি, বলো তো দেখি আর কোথায় কি কি প্রবলেম হলে SLE এসএলই মানে তার মানে তোমার কি বলতে হবে, ইমিউন Systemic কমপ্লেক্স ডিজিজ, ইমিউন disease. কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ যেখানে হবে সেখানে ওরা কমপ্লিমেন্টকে ইউটিলাইজ করে ফেলে, তখন কমপ্লিমেন্ট দেখলে আমরা দেখবো যে এটা ইয়ে। এখন তোমাদের কোনো কোয়ারি এখানে আছে কিনা সেটা তোমরা, আমি একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করছি, তোমরা এটা নিজেরা বাসায় লিখো, মানে ডায়াগ্রামটা তোমরা নিজেরা লিখো, টেবিলের মধ্যে রাখো এবং প্র্যাকটিস করো, দেখবে যে একবার দুবার দেখলে এটা করতে খুব ইজি। এখান থেকে তোমরা সমস্ত কিছু অ্যান্সার করতে পারবে শুধু এই ডায়াগ্রামটা। ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, কোনো কোশ্চেন তোমাদের? আরেকটা জিনিস বলি, বি সেলের গায়ে যেহেতু C3b জন্য রিসেপ্টর আছে, যখন সি ওখানে অ্যান্টিবডি প্রোডাকশনটা অনেক বেশি হয়, এনহ্যান্স দ্য অ্যান্টিবডি প্রোডাকশন, এটা কিসের জন্য হচ্ছে, বাইন্ডিং অফ C3b অন দ্য সারফেস অফ দ্য বি সেল, যদি বি সেলের গায়ে এটা থাকে সেজন্য এটা এনহ্যান্স দ্য অ্যান্টিবডি প্রোডাকশন C3b জন্য। ঠিক আছে, এটা থেকে চলে যায় হাইপার সেন্সিটিভিটিতে চলে যাচ্ছে। হ্যাঁ জি ম্যাম। এটা বন্ধ করো। ডেফিনিশন ছবিতে আছে, এটা হুম তাহলে হাই এখন তো হাইপার সেন্সিটিভিটি একটু ডিসকাস করি। হাইপার সেন্সিটিভিটি হাইপার মানে হচ্ছে এক্সাজারেটেড ইমিউন রেসপন্স লিডিং টু টিস্যু ড্যামেজ। এটা আমরা দেখতেছি। তোমরা দেখছো, তোমরা ছবি দেখছো? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে হাইপার সেন্সিটিভিটি তোমরা একদম মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়বে। হাইপার মানে এক্সাজারেটেড ইমিউন রেসপন্স, যদি ইমিউন রেসপন্সটা অনেক এক্সাজারেটেড হয়, ইট ইজ দ্য ভেরি হার্মফুল ইফেক্ট অফ দ্য ইমিউনিটি, ইমিউনিটি এটা হার্মফুল। তাহলে যদি এটা এক্সাজারেটেড ইমিউন রেসপন্স হয়, অলওয়েজ কিছু টিস্যু ড্যামেজ হবে, সেজন্য এটা নাম হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। There are four types of hypersensitivity. Type 1 যেটাকে আমরা বলছি anaphylaxis or immediate hypersensitivity. Type 2 or cytotoxic hypersensitivity, এগুলো একদম মুখস্থ থাকতে হবে। Type 3 immune complex mediated hypersensitivity. Type 4 হচ্ছে cell mediated or delayed type of hypersensitivity. Type 1, 2, 3 এগুলো হচ্ছে antibody mediated hypersensitivity. Type 4 which is cell mediated, because this reaction is mediated by the T cell. কেন ডিলেড বলা হচ্ছে, কারণ এটা রিঅ্যাকশন হতে সাধারণত 48 to 72 আওয়ার্স দরকার, সেজন্য এটাকে বলা হচ্ছে ডিলেড টাইপ অফ হাইপারসেনসিটিভিটি। এখন তুমি টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, তোমাকে জিজ্ঞাসা করবে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি অ্যাকচুয়ালি কি দিয়ে হচ্ছে, কি ধরনের অ্যান্টিজেন হচ্ছে, তোমাকে বলতে হবে যে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি অলওয়েজ অ্যালার্জেন হচ্ছে। কি কি অ্যালার্জেন সেগুলো আমরা আগেই পড়েছি, ওগুলি নিয়ে আগে পরে দেখবো। ওই মেকানিজমটা দেখি, তাহলে অ্যালার্জেন অ্যান্টিজেন মানে হচ্ছে এখানে অ্যালার্জেন, যে সমস্ত অ্যালার্জেন আমাদের বডিতে ঢুকে তার এগেইনস্টে আমরা জানি অলওয়েজ কি ধরনের রিঅ্যাকশন হয়, সাধারণত কোন ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, ইমিউনোগ্লোবুলিন ই। কোন ইমিউনোগ্লোবুলিন কনসেন্ট্রেশন বডিতে সবচেয়ে কম কোন ইমিউনোগ্লোবুলিন সিরাম কনসেন্ট্রেশন? আমি তো বলেই দিচ্ছি তোমাকে, শুনতে ম্যাম পাচ্ছ? ইমিউনোগ্লোবুলিন ই ম্যাম। সবচেয়ে বেশি কোনটা? ইমিউনোগ্লোবিন জি। জি জি সবচেয়ে জি জি সবচেয়ে বেশি। এগুলি তোমরা একদম মানে একটু চিন্তা করলে এগুলি বুঝতে পারবে। তাহলে 75% ইমিউনোগ্লোবুলিন জি প্রেজেন্ট ইন দ্য সিরাম, আর অনেক বেশি কম পরিমাণে 0.04 এত কম পার্সেন্টেজ ইমিউনোগ্লোবুলিন ই প্রেজেন্ট ইন দ্য সিরাম। তাহলে দেখো, তাহলে অ্যালার্জেন টাইপ 1 অ্যালার্জেনে দিয়ে হবে, তাহলে প্রথমে একটা অ্যালার্জেন মানে অ্যান্টিজেন অথবা ইমিউনোজেন আমাদের বডিতে ঢুকে। অ্যান্টিজেন এবং ইমিউনোজেন এই দুটোর মধ্যে কি ডিফারেন্স?
আচ্ছা বাদ দিয়ে দিই, তোমরা নিশ্চয় করেছো। তাহলে অ্যান্টিজেনটা হচ্ছে অ্যালার্জি, অ্যান্টিজেন যেহেতু তুমি মনে রাখবে অ্যালার্জেন, তার এগেইনস্টে অবশ্যই ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে। কিভাবে তৈরি হবে? ইমিউন রেসপন্স যেটা আমরা পড়েছি সেইভাবেই হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হচ্ছে। তাহলে ইমিউনোগ্লোবুলিন ই যে দুটো পোর্শন আছে, এফএবি পোর্শনের সাথে অ্যান্টিজেনটা বাইন্ড করলো, আর এফসি পোর্শন বাইন্ড টু দ্য মাসেল। মাসেলের গায়ে কেন সে বাইন্ড করবে? কারণ মাসেলের গায়ে এফসি পোর্শনের জন্য তার একটা রিসেপ্টর আছে, সেই জন্য সে আরামসে এফসি পোর্শন দিয়ে ওখানে বাইন্ড করে ফেলবে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি এক্সপোজার অথবা ফার্স্ট এক্সপোজার অফ অ্যালার্জি। ফার্স্ট এক্সপোজারে কি হবে? ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে, মাসেলের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে বসে থাকবে আরামসে। If the person is re-exposed with the same allergen, যদি আবার সেম অ্যালার্জেন দিয়ে যদি সে রি-এক্সপোজ হয়, তাহলে কি হবে? অনেক বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে। এখন অনেক বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হলো, অনেক অ্যান্টিজেন, তাদের কাজ হচ্ছে মাসেলের সারা গায়ে ওরা বসে যাবে। হ্যাঁ, এমন ভাবে বসবে যে অ্যান্টিজেন ইমিউনোগ্লোবুলিন ই এখানে দুটো দেখাচ্ছে। মাসেলটার পুরোটা যদি আমি মাসেলের পুরোটাই যদি আমি ড্র করি, তাহলে চারদিকে ইমিউনোগ্লোবুলিন তৈরি। তাহলে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, সেটাকে আমরা বলছি ক্রস লিঙ্কিং অফ দ্য ইমিউনোগ্লোবুলিন ই উইথ দ্য অ্যান্টিজেন। যখনই ক্রস লিঙ্কিং হবে সেকেন্ড এক্সপোজারে, তখন এই যে গ্র্যানিউলস গুলি মাসেলের গায়ে বসে আছে তারা সব বেরিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে ডিগ্র্যানুলেশন অফ দ্য মাসেল। তাহলে যখন গ্র্যানিউলস গুলি বেরিয়ে আসবে, তাদের মধ্যে আমরা বলেছি হিস্টামিন, সেরোটোনিন, স্লো রিলিজিং সাবস্টেন্স অফ অ্যানাফাইলাক্সিস, ইসিনোফিল, কেমোটেকটিক ফ্যাক্টর, এগুলো যখন বেরিয়ে আসবে তখন তাদের কাজ হচ্ছে, ম্যাক্সিমাম কাজ হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ভ্যাসোকনস্ট্রিকশন এন্ড ব্রঙ্কোকনস্ট্রিকশন। এটা হতে সময় লাগছে উইদিন মিনিট, সেজন্য এটাকে বলা হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। এত কম সময় লাগে। অনেক সময় দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে আগেই বলেছি, পেনিসিলিন দিলে তুমি কোনো ড্রাগ সেন্সিটিভিটি করলে পেশেন্টের পেনিসিলিনে অ্যালার্জি আছে, এই মেকানিজমে ফুট করে পেশেন্ট শকে চলে যাবে এবং পেশেন্ট কেটে হয়। হ্যাঁ, সেজন্য এত বেশি সিরিয়াস কন্ডিশনে চলে যায়। তাহলে এটা হচ্ছে ইমিডিয়েট অথবা অ্যানাফাইলাক্সিস। তাহলে প্রথমে মনে রাখো, ফার্স্ট এক্সপোজার বসে আছে মাসেলের গায়ে, সেকেন্ড এক্সপোজার cross linking of the antigen antibody, degranulation of the muscle and release of different mediators. এবং এই mediators গুলির কাজই হচ্ছে increase vascular permeability, vasoconstriction, bronchoconstriction. এখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে মিডিয়েটর কি কি আছে, কোনগুলি প্রিফর্ম এবং কোনগুলি পরে তৈরি হচ্ছে। স্লাইডটা একটু দেখিয়েছিলেন পরেরটা, এরপরটা যান। কমন অ্যালার্জেন গুলি আমি আর বলতে চাচ্ছি না, নেক্সট যেতে থাকবে। পরেরটা যান, যেতে থাকবে। আচ্ছা, তাহলে এখানে রাখি। তাহলে পিফর্ম যেগুলি আছে, পিফর্ম মানে আগেই হয়ে আছে, সেগুলো হচ্ছে হিস্টামিন, ইসোফিল, কেমোটেকটিক ফ্যাক্টর, সেরোটোনিন, and producing during anaphylaxis, রিঅ্যাকশন হওয়ার সাথে সাথে যেগুলি রিলিজ হয় সেগুলো হচ্ছে স্লো রিলিজিং সাবস্টেন্স অফ anaphylaxis, prostaglandin, platelet activating factor. This one is very very important for high পিফর্ম কোনগুলি আছে, পোস্ট ফর্ম কোনগুলি আছে। হ্যাঁ, তাহলে টাইপ 1 হাইপার সেনসিটিভিটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে সিস্টেম। লোকালটার নাম হচ্ছে অ্যাটোপি। অ্যাটোপি মানে হচ্ছে ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন, মানে ফ্যামিলির একটা হিস্ট্রি থাকলে তা দেখা যাচ্ছে সবারই একই ধরনের ডিজিজ গুলি হচ্ছে। যেমন অ্যাজমা একটা ফ্যামিলিতে থাকলে অ্যাজমা হচ্ছে, সেগুলি সাধারণত এনভায়রনমেন্টাল অ্যালার্জেনের উপরে ডিপেন্ড করে এবং অলসো রিলেটেড টু দ্য ফ্যামিলি প্রিডিসপোজিশন অফ দ্য ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন। তাহলে এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে লোকাল। তাহলে লোকালের মধ্যে এক্সাম্পল হচ্ছে এজমা, জিকেরিয়া, হে ফিভার, কনজেক্টিভাইটিস এক্সেট্রা। আর সিস্টেমিক হচ্ছে একটু আগেই বললাম, ড্রাগের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমিক। নেক্সট, তাহলে এটা হচ্ছে। আর আচ্ছা, টাইপ 1 এর কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো, হাউ ক্যান উই প্রিভেন্ট দ্য টাইপ 1 হাইপারসেনসিটিভিটি?
টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি মুখে বলেছি আমি তোমাদেরকে দুটো ভাবে, একটা হচ্ছে যেহেতু মাস্টার ডিগ্রানুলেশন হয়ে যায় তাহলে এটাকে কি করতে হবে, সেন্সিটাইজেশন করা যাবে না যাতে গ্রানুলস গুলি রিলিজ হতে না পারে। তাহলে দুভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকুইট মানে স্মল পরিমাণে আমি অ্যান্টিজেন দিতে থাকলাম, small amount of antigen and 15 minutes interval 15 মিনিট পর পর আমি অল্প অল্প করে অ্যান্টিজেন দিতে থাকলাম। এখানে ওই অ্যান্টিজেনের অথবা ওই অ্যালার্জেনের এগেইনস্টে ঠিকই ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে, বাট দিস ইমিউনোগ্লোবুলিন ই এত কম পরিমাণে তৈরি হবে যে মাসেলকে ওরা ডিগ্রানুলেট করতে পারবে, তাহলে ডিসেন্সিটাইজেশন হয়ে গেল। আরেকটা হচ্ছে 15 অথবা উইকলি যদি তুমি অ্যান্টিজেন ইউজ করো তাহলে দেখা যাবে যে ওখানে কিছু অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আর দিস অ্যান্টিবডি আর ব্লকিং অ্যান্টিবডি। ব্লকিং মানে ওই জায়গাটা মাসেলের রিসেপ্টর সাইটটা ব্লক করে, রিসেপ্টর সাইটটা ব্লক করে দিলে ইমিউনোগ্লোবুলিন ই এত ওই জায়গায় বসতে পারবে না, প্রিভেন্ট দ্য ডিগ্রানুলেশন অফ দ্য মাসেল। তাহলে প্রিভেনশন আর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, ট্রিটমেন্ট অফ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি এগুলি ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ট্রিটমেন্টের মধ্যে নাম্বার 1 হচ্ছে মেইনটেনেন্স অফ এয়ারওয়ে এন্ড সাপোর্ট অফ রেসপিরেটরি এন্ড কার্ডিয়াক ফাংশন। যদি তার ওই ধরনের হয় তাহলে প্রথমে তোমাকে এয়ারওয়ে মেইনটেইন করতে হবে এন্ড সাপোর্ট অফ রেসপিরেটরি এন্ড কার্ডিয়াক ফাংশন। আর কি দিতে হবে, অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড অথবা কর্টিকোস্টেরয়েড অথবা ক্রোমোনাইল সোডিয়াম, CROMOLYN, ক্রোমোনাইল সোডিয়াম। তাহলে কি হচ্ছে, অ্যান্টিহিস্টামিন হিস্টামিনকে ব্লক করবে, স্টেরয়েড এন্ড ক্রোমোনাইল সোডিয়াম এদের কাজই হচ্ছে যে মাসেল ডিগ্রানুলেশনটাকে প্রিভেন্ট করবে, তাহলে গ্রানুলস গুলো রিলিজ হতে পারবে না। ব্রঙ্কোডাইলেটর এগুলি তাহলে দিতেই হবে। তাহলে দিস আর দ্য ট্রিটমেন্ট অফ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। নেক্সট ছবি দেখো, ছবি না এরপর নিজের থাকে। আচ্ছা এর আগে একটু ছবিটা দেখি, এর আগে একটু স্লাইডটা দেখি। ঠিক আছে, ছবিতে টাইপ 2 দেখো, টাইপ 2 নাম হচ্ছে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি। সাইটোটক্সিক মানে নামটা শুনে বোঝা যাচ্ছে এখানে কমপ্লিমেন্টের একটা রোগ থাকে, সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি, তার মানে এখানে ম্যাগ তৈরি করাতে হবে। তাহলে দেখো সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটির মেইন ইম্পর্টেন্স মানে তোমাকে দুটো কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে bound antigen, cell bound antigen, and that means the antigen is present on the surface of the cell. তাহলে অ্যান্টিজেন যখন সারফেস অফ দ্য সেলের গায়ে আছে অবশ্যই তার এগেইনস্টে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে সেল বাউন্ড অ্যান্টিজেন তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি অথবা এ, এবং তাদের কাজই হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করা, কারণ তার এফসি পোর্শনটা খালি। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে যখন অ্যাক্টিভেটেড হবে তখন অবশ্যই লাস্ট কম্পোনেন্ট 1 প্রথমে 1 তারপরে 4 2 যেভাবে হয় আর কি, তাহলে C5B29 মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স করে সেলকে লাইসিস করে, এই জন্য এটার নাম হচ্ছে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি। তোমাকে জিজ্ঞাসা করবে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি কি কিভাবে হতে পারে, তাহলে একটা হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড আর একটা হচ্ছে ড্রাগ ইনডিউস, এখানেও কমপ্লিমেন্টের রোল। আর নাম্বার 3 হচ্ছে ADCC অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। তাহলে টাইপ 1, আচ্ছা এটার মধ্যে যে প্রথমে টাইপ 1 হচ্ছে সলিউবল অ্যান্টিজেন আর এটা হচ্ছে সেল বাউন্ড অ্যান্টিজেন, তার এগেইনস্টে অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি অথবা এ, এফসি পোর্শন দিয়ে ক্লাসিক্যাল পাথওয়ে অফ দ্য কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে ম্যাগ তৈরি করবে এবং সেল লাইসিস করবে। নাম হচ্ছে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি কমপ্লিমেন্ট মেডিয়েটেড। নেক্সট স্লাইড একটু ছবিটা তাহলে না না এর আগের স্লাইড, এর আগে তো পরের স্লাইড, ছবি না পরের স্লাইড। তাহলে এগুলি হচ্ছে তার এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে, অটোইমিউন হিমোলাইটিক ইনহিবিশন, কম্পিটিবল ট্রান্সফিউশন রিঅ্যাকশন, যেটাকে আমরা বলছি erythroblastoma, fetal hematoloid fetal Bush-Buster syndrome, autoimmune
ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক purpura Graves' disease হাজার এক্সাম্পল আছে টাইপ 2 নেক্সট স্লাইড অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট যেটাকে আমরা এডিসিসি বলছি অ্যান্টিবডি অলসো মেডিয়েটেড সেল ডিস্ট্রাকশন বাই এডিসিসি in this process cytotoxic cell FC receptor bind the FC receptor FC region of the antibody on target cell and promote killing of the cell তার মানে কি হচ্ছে এডিসিসি মানে অ্যান্টিজেন তো সেলের গায়ে আছে অ্যান্টিবডি তার সাথে লাগলো লাগার পরে ও কমপ্লিমেন্টের কোনো রোল নাই ওটা সেলকে কিল করবে এটাকে আমরা বলছি এডিসিসি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি নেক্সট তারপরে ড্রাগ ইনডিউস যেটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে ড্রাগ ইনডিউস যেমন পেনিসিলিন সেফালোস্পোরিন আর স্ট্রেপ্টোমাইসিন ক্যান অ্যাবসর্ব নন স্পেসিফিক প্রোটিন অন আরবিসি মেমব্রেন তাহলে ড্রাগগুলো তুমি সবসময় মনে রাখবে দ্য অ্যাক্ট অ্যাজ হ্যাপচেন যখন আরবিসি মেমব্রেনের প্রোটিনের সাথে তারা অ্যাড হবে তখন দে ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন তাহলে অ্যান্টিজেন ওটার সাথে বসে আছে অ্যান্টিবডি তৈরি হলো অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে তারা কিন্তু কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে লাইসিস হবে তাহলে ড্রাগ ইনডিউস হিমোলাইটিক অ্যানিমিয়া অলওয়েজ মেডিয়েটেড বাই দ্য কমপ্লিমেন্ট তোমাকে জিজ্ঞাসা করবে ড্রাগ দিয়ে কি হবে টাইপ 2 হাইপারসেনসিটিভিটি হচ্ছে তাহলে সেটা বলতে হবে কমপ্লিমেন্ট মেডিয়েটেড কিন্তু তার আগে বলতে হবে ড্রাগগুলি সবসময় হেপটিনের সাথে কাজ করে ক্যারিয়ারের সাথে অ্যাটাচ হয়ে দে মেক অ্যান্টিজেনিক তখনই অ্যান্টিজেন তার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হবে এবং দে অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম এন্ড প্রোডিউস ব্যাক সাইটোলাইসিস তাহলে ড্রাগ ইনডিউস হিমোলাইটিক অ্যানিমিয়া তাহলে আর যেটা এডিসিসি বললাম তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি এফসি পোরশন সরি এডিসিসি মানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেটা শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন জি ছাড়া অন্য কোনো ইমিউনোগ্লোবুলিন এডিসিসি করতে পারে সেখানে শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন জি তাহলে টাইপ 2 হাইপারসেনসিটিভিটিতে আমরা একটা দেখেছি কমপ্লিমেন্ট মেডিয়েটেড আর একটা এডিসিসি আর একটা ড্রাগ ইনডিউস যেটা আছে সেটা অলসো মেডিয়েটেড বাই দ্য কমপ্লিমেন্ট নেক্সট ছবিটা দেখুন পরের ছবি টাইপ 3 এটার নাম হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি ছবিটা দেখুন ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি এখানে মনে হচ্ছে অলওয়েজ অ্যান্টিজেন অ্যান্টিবডি যেখানে ডিপোজিটেড হবে সেখানে কমপ্লিমেন্টের একটা রোল থাকে তাহলে দেখো ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন হলো নরমালি আমাদের বডিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন সবসময় হচ্ছে বাট দিস complex is cleared by the reticuloendothelial system দিয়ে এগুলো ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে কিন্তু কোনো কারণে অনেক বেশি পরিমাণ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যদি বডিতে তৈরি হয় তাহলে তখন রেটিকুলোএন্ডোথেলিয়াল সিস্টেম আপনাকে ক্লিয়ার আপ করতে পারে ক্লিয়ার আপ না করতে পারলে কি করবে তখন তারা বডিতে ডিপোজিট হতে থাকে ডিপোজিট তাহলে কি কারণে সাধারণত অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলি ডিপোজিশন হচ্ছে যদি পারসিস্টেন্ট ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশন কন্টিনিউয়াস অ্যান্টিজেন ঢুকতেছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে আর কিছু অটোইমিউন রিঅ্যাকশন আছে যেখানে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অলওয়েজ অ্যান্টিবডি তৈরি হচ্ছে they make a complex and they activate the complement pathway তাহলে দেখা যায় তাহলে কি হচ্ছে এখানে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি এই যে দেখো কমপ্লেক্স তৈরি হতে আর কিছু জায়গাগুলো খালি তাহলে এখানে এই জায়গায় কি বাইন্ড করবে শেষ যে কমপ্লিমেন্টের কোন পাথওয়ে কমপ্লিমেন্টের ক্লাসিক্যাল পাথওয়েটা এখানে বাইন্ড করবে ক্লাসিক্যাল পাথওয়ে বাইন্ড করে যেটা হবে সেটা আমরা জানি যে কমপ্লিমেন্টের একটা আউটকাম আছে অ্যানাফাইলোটক্সিস খুব একটা মাইনর রোল এখানে রয়েছে আরেকটা হচ্ছে কেমোটেক্সিস মানে হচ্ছে কি তৈরি হচ্ছে C5A 5 6 7 যেগুলি হচ্ছে 5B6 7 তাদের কাজ হচ্ছে তারা নিউট্রোফিলকে এন্ডোথেলিয়ামের কাছে নিয়ে আসবে নিউট্রোফিল থেকে অনেক ধরনের লাইটিক এনজাইম লিবারেট হবে এন্ডোথেলিয়ামকে ডিস্ট্রাকশন করবে তখন সেলগুলি ওখান থেকে বেরিয়ে আসবে escape from within the blood cell এটা blood cell দেখাচ্ছে when neutrophils are attached by the C5A they release enzyme that destroy the endothelia and release of the cell তাহলে এটা হচ্ছে টাইপ 3 হাইপারসেনসিটিভিটি টাইপ 3 হাইপারসেনসিটিভিটিতে কোনো ম্যাগ তৈরি হচ্ছে না বাট এখানে তৈরি হচ্ছে আনক C3A5A আর কিছু কেমো C5A6 তাদের কাজ হচ্ছে নিউট্রোফিলকে
at the site of the immune complex যেখানে ডিপোজিশন হয়েছে সেখানে অ্যাক্টিভেট করা নিউট্রোফিলকে নিয়ে আসা they release the lytic enzyme and destroy the endothelium. It was a type 3 hypersensitivity here. Type 3 immune complex deposition. তাহলে টাইপ 2 হচ্ছে ম্যাক তৈরি করবে, টাইপ 3 হচ্ছে কি তৈরি করবে, কেমোটক্সিস। তাহলে দেখো এটাকে দুটো গ্রুপে ভাগ করা আছে, একটা হচ্ছে লোকাল আর একটা সিস্টেম। লোকাল মানে এখানে থাকবে, সিস্টেমিক মানে এখান থেকে বহু জায়গায় যাবে। এই ইমিউন কমপ্লেক্সে যদি এই জায়গায় থাকে সেটা হচ্ছে লোকাল, আর এটা যদি সমস্ত জায়গায় ঘুরে তাহলে সেটা হচ্ছে সিস্টেমিক। তাহলে লোকালকে বলা হচ্ছে আর্থাস রিঅ্যাকশন, লোকাল অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিশন। এটা সাধারণত অকুপেশনের উপর ডিপেন্ড করে। লোকাল আর্থাস রিঅ্যাকশন, লোকাল থেকে কি বলে জিজ্ঞাসা করবে, এটা হচ্ছে আর্থাস রিঅ্যাকশন। লোকাল ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, তার এক্সাম্পল হচ্ছে ফার্মার্স লাং, উডওয়ার্কার লাং, চেস্ট মিলার লাংস। আর সিস্টেমিক ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন মানে হচ্ছে যে সিস্টেমের মধ্যে না থেকে, মানে একটা পার্টিকুলার জায়গায় না থেকে সারা জায়গায় ঘুরতেছে, সেটা হচ্ছে সিস্টেমিক ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। তার এক্সাম্পল হচ্ছে কি তাকে কি বলা হচ্ছে সিরাম সিকনেস। এটাকে বলা হচ্ছে পরের স্লাইডে দেখি, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক, যেটা পরের স্লাইডে সিস্টেমিক যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিরাম সিকনেস। এটা তোমার মনে রাখো, জেনারেলাইজ আর সিস্টেমিক, এটার নাম হচ্ছে সিরাম সিকনেস। ওইটাকে আর্থাস বলেছি, এটা হচ্ছে সিরাম সিকনেস। এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে এক্সাম্পল গুলি সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বুলফাস্টার সিনড্রোম, কিছু ড্রাগের জন্য হয়, এজিএন এর জন্য। নাও দ্য টাইপ 4, নেক্সট স্লাইড, ছবিটা দিন। এর পরে ছবি আছে, আপনি ছবি তাহলে টাইপ 4, টাইপ 1 2 3 আমরা পড়লাম। টাইপ 4 হচ্ছে প্রত্যেকটা তোমাকে জিজ্ঞাসা করবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এগুলোর মধ্যে কি ডিফারেন্স, আমরা আগে বলেছি। টাইপ 4 হচ্ছে সেল দেখতে পারো, হ্যাঁ সেল শুনতে চাও টাইপ, হ্যাঁ টাইপ 4 হচ্ছে, শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা টাইপ 4 টা দেখো, টাইপ 4 কি কি ভাবে হয় এটা আমরা আগে বলেছি। টাইপ 4 হচ্ছে সেল মিডিয়েটেড অথবা ডিলেড টি সেল মিডিয়েটেড। তিন ভাবে হতে পারে, একটা হচ্ছে গ্রানুলোমেট টিউবারকুলিন টাইপ, একটা হচ্ছে গ্রানুলোমেটাস, আর একটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস। তাহলে এই ছবি থেকে আমরা আসি টাইপ 4। টাইপ 4 তাহলে প্রথমে আমরা যদি টিউবারকুলিন টাইপ বলি, তাহলে এটা হচ্ছে একটা প্রোটিন আমাদের বডিতে ঢুকলো, সেন্সিটাইজ দা, এটা অ্যান্টিজেন, এটা ম্যাক্রোফেজ টেক করবে অ্যান্টিজেনকে, প্রসেস এন্ড প্রেজেন্ট উইথ কার্গাইনাস টু টি হেল্পারস। তাহলে টি সেল সেন্সিটাইজেশন হলো, অ্যাক্টিভেশন হলো, অ্যাক্টিভেটেড হওয়ার পরে টি সেল রিলিজ করলে ইন্টারলিউকিন 2 গামা ইন্টারফেরন। ইন্টারলিউকিন 2 এর কাজ হচ্ছে ফার্দার অ্যাক্টিভেশন অফ দ্য টি হেল্পার সেল। তাহলে টি হেল্পার সেলকে অ্যাক্টিভেট করার পর দুটো সাবসেট, একটা হচ্ছে টি হেল্পার 1 আর একটা হচ্ছে টি হেল্পার 2। টি হেল্পার 1 থেকে অ্যাকচুয়ালি ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন রিলিজ হচ্ছে। তাহলে গামা ইন্টারফেরন তখন কার উপরে কাজ করবে, ম্যাক্রোফেজের উপরে কাজ করবে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। এটা হচ্ছে টিউবারকুলিন। গ্রানুলোমা দেখো এখানে এসছে একই জিনিস। গ্রানুলোমা কেন তৈরি হচ্ছে, গামা ইন্টারফেরন ম্যাক্রোফেজের উপরে কাজ করছে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করছে, তখন ম্যাক্রোফেজ কি করছে, ইপিথেলার সেল, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ মানে ইপিথেলার সেল, অনেকগুলি ইপিথেলার সেল একসাথে হয়ে যে তৈরি করবে জায়ান্ট সেল, তার চারদিকে ইনফ্লামেটরি সেল থাকে, এটাকে বলে আমরা গ্রানুলোমেটাস রিঅ্যাকশন। আর কন্টাক্ট ডার্মাটাইটিস, দেখো কন্টাক্ট ডার্মাটাইটিস মানে কসমেটিক্স যেগুলো আছে, পয়জন যেগুলো আছে, সেগুলো সবই হচ্ছে, সেগুলো দিয়ে টাইপ 4 hypersensitivity হয়। Actually these are the small molecular non-protein substance, হ্যাপটিন হিসেবে কাজ করে। যখন বডি প্রোটিনের সাথে আসবে তখন they make antigen, অ্যান্টিজেন যখন হবে তখন ম্যাক্রোফেজ টি হেল্পার সেল এখানে আসলো, টি সেল থেকে
ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন রিলিজ প্রথমে কি করবে ম্যাক্রোফেজ টি হেল্পার সেল এটুকু পর্যন্ত বসে থাকবে টি সেলকে সেন্সিটাইজ করে থাকবে রি-এক্সপোজার যদি আবার হয় তাহলে টি সেল থেকে গামা ইন্টারফেরন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে ম্যাক্রোফেজ থেকে তখন অনেক ধরনের লাইটিক এনজাইম ডিপারেট করে কি তৈরি হবে যেখানে কন্টাক্ট দেওয়া হবে ইচিং হবে প্যাপিং হবে প্লাস্টিক হবে these are the clinical feature of the contact dermatitis so তিন ভাবে হতে পারে একটা হচ্ছে টিউবারকুলিন একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ সরি কন্টাক্ট ডার্মাটাইটিস তাহলে एग्जांपल আমরা কি কি পাচ্ছি টিউবারকুলিন টেস্ট লেপ্রামিন টেস্ট আর কিছু প্যারাসাইটিক ডিজিজ কিছু ফাঙ্গাল ডিজিজ কন্টাক্ট ডার্মাটাইটিস ডায়াবেটিস these are the type of hypersensitivity reaction কি বলে ছবি তোমরা দেখবে ছবি থেকে তোমরা পড়ে বোঝার চেষ্টা করবে এবং সেভাবেই কোশ্চেন তৈরি করবে মানে সেভাবে লেখা রিটেনের জন্য রেডি করবে রিটেন রেডি হলে ভাইবা এভরিথিং ঠিক আছে টাইপ 1 2 3 4 সব ক্লিয়ার আর কোন কনফিউশন ম্যাম টাইপ 1 এর ট্রিটমেন্টটা একটু আবার একটু বললে ভালো হয় টাইপ 1 এর ট্রিটমেন্ট আচ্ছা জি ম্যাম আচ্ছা আমি একটু দেখি পরে কি আছে তারপর টাইপ 1 এর ট্রিটমেন্ট যে নেক্সট স্লাইডে দেখি আচ্ছা তারপরে যা তারপরে কিছু আছে আচ্ছা একটু উপরে যা তাহলে টাইপ 1 এর ট্রিটমেন্ট তোমরা দেখো প্রথমে হচ্ছে নাম্বার 1 হচ্ছে মেইনটেনেন্স অফ এয়ারওয়ে তারপরে হচ্ছে সাপোর্ট অফ রেসপিরেটরি এন্ড কার্ডিয়াক ফাংশন যদি খুব সিভিয়ার ফর্মে হয়ে যায় তাহলে তাহলে নাম্বার 1 2 3 4 এভাবে দিতে তাহলে নাম্বার 1 হচ্ছে মেইনটেনেন্স অফ এয়ারওয়ে নাম্বার 2 হচ্ছে সাপোর্ট অফ রেসপিরেটরি এন্ড কার্ডিয়াক ফাংশন নাম্বার 3 হচ্ছে অ্যান্টিহিস্টামিন নাম্বার 4 হচ্ছে ব্রঙ্কোডাইলেটর যে কোনো একটা বিটা মানে ব্রঙ্কোডাইলেটর যেমন আমরা সালবিটামল ব্রঙ্কোডাইলেটর দেখো শুধু আর নাম্বার 4 হচ্ছে কর্টিকোস্টেরয়েড অথবা ক্রোমোনাইন CROMOYN ক্রোমোনাইন সোডিয়াম এদের কাজ হচ্ছে স্টেরয়েড এবং ক্রোমোনাইন সোডিয়াম এদের কাজ হচ্ছে to prevent the degranulation of the muscle ঠিক আছে হ্যাঁ আমি ও সরি লাস্ট ওয়ান জি ম্যাম ভুলে যাচ্ছি লাস্ট ওয়ান লিখো লাস্টে যেটা আছে এগুলি ফেইলিউর হলে যেটা আমাদের করতে হয় মনোক্লোনাল অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি বুঝছো লাস্ট ওয়ান হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি তার মানে মনোক্লোনাল অ্যান্টিবডি মানে ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি দিয়ে তখন ট্রিট করা হ্যাঁ মনোক্লোনাল অ্যান্টিবডি তাহলে নাম্বার 1 হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য এয়ারওয়ে নাম্বার 2 হচ্ছে support of respiratory and cardiac function number 3 হচ্ছে antihistamine number 4 হচ্ছে bronchodilator number 5 হচ্ছে corticosteroid অথবা sodium chromoglycolate sodium chromonyl sodium আর লাস্ট ওয়ান আমি কি বললাম মনোক্লোনাল অ্যান্টিবডি তোমরা দেখবে এখন যে কোনো মানে অটোইমিউন ডিসঅর্ডার অথবা ইমিউনোথেরাপি এগুলো সব দিয়ে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করে থাকি মনোক্লোনাল অ্যান্টিবডি আসলে অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে থেরাপিউটিক আর একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস হ্যাঁ পড়েছো তোমরা নিশ্চয়ই ডায়াগনস্টিক পারপাস আর একটা হচ্ছে থেরাপিউটিক পারপাস মনোক্লোনাল অ্যান্টিবডি ঠিক আছে তাহলে এটা লাস্ট ওয়ান হচ্ছে যদি ফেলিউর হয় তাহলে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দ্যাট মিন্স দ্য ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি দিয়ে আমরা ট্রিট করি ঠিক আছে জি ম্যাম এখন তাহলে কোথায় যাব কি জানি ইয়াতে তুমি কি আমাকে করতে বলেছো না যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট না জি ম্যাম নেক্সট আর এখানে সব টাইপ গুলির সাথে তোমরা ডিফারেন্স গুলো সেগুলো আমরা আগেই করেছি এটা অফ করে দেন ওই growth
তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু বলি তোমাদেরকে, তোমরা মানে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট ক্লাসিফিকেশন করেছো তাই না? তারপরে মেকানিজম অফ ড্রাগ রেজিস্ট্যান্স পড়া হচ্ছে তাই না? জি ম্যাম। তো দেখো এখান থেকে তোমাদের যেসব কোশ্চেন গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে হোয়াট ডু মিন বাই সিলেক্টিভ টক্সিসিটি। হ্যাঁ, সিলেক্টিভ টক্সিসিটি কেন এত বেশি ইম্পর্টেন্ট? সিলেক্টিভ টক্সিসিটি মানেটা কি হচ্ছে? সিলেক্টিভ টক্সিসিটি মানে হচ্ছে they act or to prevent the growth of the bacteria without hampering the human. এটা কেন হচ্ছে? এটাকে কেন ওরা হিউম্যানের উপর এফেক্ট করতে পারে না ড্রাগগুলি? বলো, শুধু ব্যাকটেরিয়াকে কেন কিল করছে? এই কারণে আমরা যেটা বলছি হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভ টক্সিসিটি না হলে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। হোয়াই সিলেক্টিভ টক্সিসিটি? একটা এক্সাম্পল দিয়ে আমাকে বলো দেখি কি বুঝেছি। সাপোজ পেনিসিলিন, না পেনিসিলিন কার উপরে কাজ করবে? কার উপরে কাজ করবে? আমার সাথে সাথে তোমরা ভালো করে দেখো। কার উপরে কাজ করে? ব্যাকটেরিয়ার উপরে কাজ করে। ব্যাকটেরিয়া। হিউম্যান সেল। কেন? কারণ পেনিসিলিন ব্যাকটেরিয়ার কোথায় কাজ করবে? কোথায় কাজ করবে? সেল ওয়ালে। সেল ওয়াল, মানে Peptidoglycan। পেপটিডোগ্লাইকেন সিনথেসিসটাকে সে ইনহিবিট করে, যে ক্রস লিঙ্কেজটা হচ্ছে সে ক্রস লিঙ্কেজটা সে প্রিভেন্ট করে। তাহলে হিউম্যানের মধ্যে এরকম কোনো পেপটিডোগ্লাইকেন, তাহলে পেপটিডোগ্লাইকেন না থাকার কারণে ওরা হিউম্যানের উপরে কোনো ইফেক্ট করবে না। তোমাকে বলবে শুধু সিলেক্টিভ টক্সিসিটির ডেফিনিশন বললে হবে না, তোমাকে বলবে যে পেনিসিলিন কিভাবে সিলেক্টিভ টক্সিসিটি ডেভেলপ করছে, অথবা তুমি এক্সাম্পল দিয়ে বুঝাবে। অ্যামাইনো গ্লাইকোসাইড সাপোজ, এটা কিভাবে সিলেক্টিভ টক্সিসিটি মেইনটেইন করছে? অ্যামাইনো গ্লাইকোসাইড কোথায় কাজ করে? ব্যাকটেরিয়া 30S রাইবোজোমাল সাবইউনিট, তার উপরে কাজ করে কি করে? প্রোটিন সিনথেসিস ইনহিবিট করছে। হোয়াই নট দ্য হিউম্যান সেল? বিকজ হিউম্যান সেলের যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে 40S এবং 60S, ঠিক না? তাহলে তার উপরে সে কিভাবে কাজ করে? তাহলে এইভাবে তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে। যেমন পেনিসিলিন ব্যাকটেরিয়ার উপর কাজ করে, পেপটিডোগ্লাইকেনের উপর কাজ করে তার ক্রস লিঙ্কেজটা প্রিভেন্ট করছে, এবং তার আগে পেনিসিলিন ব্যাকটেরিয়ার কার সাথে বাইন্ড করছে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন রিসেপ্টর হিসেবে কাজ করছে। হাউ পেনিসিলিন? তাহলে পেনিসিলিন এগেইনস্টে ব্যাকটেরিয়া কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে? পেনিসিলিন তো ব্যাকটেরিয়াকে কিল করবে, কিন্তু ব্যাকটেরিয়া উল্টো তার এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে না? পারে কি পারে না? জি ম্যাম পারে। কিভাবে পারে? আমি যে মেকানিজম বললাম এখান থেকে অ্যান্সারটা দাও তো দেখি, দাও। পেনিসিলিনের কাজ হচ্ছে প্রথমে সে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে সে সেলের ভিতরে ঢুকবে, দেন সে ইনহিবিট দা পেপটিডোগ্লাইক ক্রস লিঙ্কেজ অফ দ্য পেপটিডোগ্লাইকেন। তাহলে আমি যদি এখন তোমাদের কোশ্চেন করি, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপরে পেনিসিলিনের ইফেক্ট। এখন ব্যাকটেরিয়া তার এগেইনস্টে কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে? খুব সিম্পল। প্রথমে দেখো, যদি ব্যাকটেরিয়া অল্টারেশন অফ দ্য রিসেপ্টর সাইট, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটাকে সে যদি অল্টার করে ফেলে, তাহলে পেনিসিলিন তার উপরে কাজ করতে পারে। আর পেনিসিলিনের স্ট্রাকচারের মধ্যে তোমরা ফার্মাকোলজিতে পড়েছো কি থাকে? বিটা ল্যাকটাম রিং থাকে। আর ব্যাকটেরিয়া থেকে কিছু ব্যাকটেরিয়া থেকে বিটা ল্যাকটামেজ এনজাইম নিকোলেট, তাদের কাজ হচ্ছে বিটা ল্যাকটাম রিংকে ব্রেকডাউন করে পেনিসিলিন আর কাজ করতে পারবে? পারবে না ম্যাম। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো অ্যামাইনো গ্লাইকোসাইডের এগেইনস্টে ব্যাকটেরিয়া কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করে? আমি তো একটা বলে দিই, দেখি তোমরা এটা পারো। ম্যাম 30S এর মিউটেশন হবে। ভেরি গুড, পার্টিশনের মিউটেশন অথবা অল্টারেশন। তাহলে ওখানে যদি মিউটেশন এবং অল্টারেশন হয়, আর কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে তাদের কাজ হচ্ছে কিছু এনজাইম লিবারেট করে, অ্যাডিনালাইটিন, অ্যাসিটালাইটিন এন্ড ফসফোলাইটিন এনজাইম, দে ব্রেক ডাউন দ্য অ্যামাইনো গ্লাইকোসাইড। তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইডের কাজ করতে পারে। তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে এক্সেপ্ট বিটা ল্যাকটামেজ, তুমি অন্য কোনো এনজাইমের নাম জানো যেগুলো ব্যাকটেরিয়া থেকে এসে ব্যাকটেরিয়ার ড্রাগ রেজিস্ট্যান্স করে? এক্সেপ্ট বিটা ল্যাকটামেজ সবাই। ক্লোরামফেনিক্যাল 50S এর উপর কাজ করে, তাহলে ওখানে অল্টারেশন হবে, এবং ক্লোরামফেনিক্যালের এগেইনস্ট একটা ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রিলিজ দ্য ক্লোরামফেনিক্যাল এসিটাইল ট্রান্সফারেজ, দিস ইজ দ্য এনজাইম। তাহলে দে ব্রেক ডাউন দ্য ক্লোরামফেনিক্যাল এনজাইমটির যে ড্রাগ রেজিস্ট্যান্স গুলো হয় অলওয়েজ মেডিয়েটেড বাই, কে দিয়ে মেডিয়েটেড হয় এগুলি? হ্যাঁ,
কি পড়বো তাহলে এনজাইম যেটা ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে কে ক্যারি করছে এগুলি ক্রোমোজোম না প্লাজমিড জয়িতা জি ম্যাম কি দিয়ে হচ্ছে all enzyme drug resistance এ যত enzyme দিয়ে drug resistance ম্যাম হচ্ছে প্লাজমিড দিয়ে all are mediated Plasmid by দিয়ে plasmid আর receptor side এ যত drug resistance হচ্ছে all are carried by chromosome তোমরা drug resistance তাহলে এটা মনে রাখবে প্লাজমিড দিয়ে যত enzyme দিয়ে drug resistance all are mediated by plasmid আর receptor side organization always by chromosome আচ্ছা যাই হোক তোমাদের যদি পড়ানো হয়েছে এখন যেটা পড়ানো হয় সেটা হচ্ছে সেনসিটিভিটি টেস্টিং টেকনিক শেষ করতে পারবেন দুভাবে আমরা ল্যাবরেটরিতে খুব ইম্পর্টেন্ট তুমি ল্যাবরেটরিতে কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের সেনসিটিভিটি করবে টু মেথড ওয়ান ইজ ডাইলিউশন অ্যানাদার ইজ ডিফিউশন তাহলে প্রথমে দেখো আমি ডিফিউশনটা পরে লিখেছি ওয়ান ইজ ডাইলিউশন অ্যানাদার ইজ ডিক্স ডিফিউশন মেথড দুটো মেথডে আমরা সেনসিটিভিটি টেস্ট করি এটা ডাইলিউশন আর এটা ডিফিউশন যেটা কমনলি আমাদের ল্যাবরেটরিতে করা হয় সেটা হচ্ছে ডিক্স ডিফিউশন টেকনিক এখানে কি দেখা হয় জিজ্ঞাসা করবে সেনসিটিভ ইন্টারমিডিয়েট সেনসিটিভ এবং রেজিস্ট্যান্স আমি ছবি দেখালে তোমরা পরে বুঝতে পারবে তাহলে দেখা দুটো মেথড আমরা করি একটা ডাইলিউশন একটা ডিফিউশন টেকনিকে সেনসিটিভিটি করা হয় ডিফিউশন টেকনিক হচ্ছে কমনলি ইউজ যেটা আমরা ল্যাবরেটরিতে করে থাকি ডিফিউশন টেকনিক এটাকে বলা হচ্ছে কার্বোবিয়ার NCCL modified mixed diffusion technique NCCL মানে হচ্ছে প্রত্যেকটা ড্রাগের এগেইনস্টে স্ট্যান্ডার্ডাইজেশন করা আছে ক্লিনিক্যাল ল্যাবরেটরি সেটা হচ্ছে তাহলে ওটা দেখে যেমন পেনিসিলিন কত মানে 30 তে হবে কত মিলিমিটারের রেজিস্ট্যান্স সেনসিটিভ হবে অথবা রেজিস্ট্যান্স হবে এগুলি সব গাইডলাইন দেওয়া আছে তাহলে ডিক্স ডিফিউশন আর একটা হচ্ছে ডাইলিউশন যেটা আমরা করি সেটা ল্যাবরেটরিতে সেটা হচ্ছে ডিক্স ডিফিউশন ডিক্স ডিফিউশন টেকনিকে তিনটে জিনিস দেখা হয় সেনসিটিভ ইন্টারমিডিয়েট সেনসিটিভ এবং রেজিস্ট্যান্স নেক্সট স্লাইড আর ডাইলিউশন মেথডে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এমবিসি এমআইসি অথবা এমআইসি তাহলে ডাইলিউশন মেথডটা দি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন মানে ডাইলিউশন মানে অনেকগুলো টেস্ট টিউবে আমরা ড্রাগের ডাইলিউশন করে থাকি করার পরে ওখানে ব্যাকটেরিয়া দেওয়া হয় যে লোয়েস্ট ডাইলিউশন অফ দ্য ড্রাগ টু ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া সেটাকে বলা হচ্ছে এমআইসি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন এটা আমরা করি না সাধারণত এখন অবশ্য করা হয় কোনো কোনো ল্যাবরেটরিতে এমআইসি মানে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন which is defined as the lowest concentration of the drug that inhibit the growth of bacteria. Dilution technique আমরা দেখতেছি MIC আর ওখানে দেখছি সেনসিটিভ ইন্টারমিডিয়েট সেনসিটিভ এবং রেজিস্ট্যান্স MIC কি এটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে MIC মানে ড্রাগ ডাইলুশন মানে তুমি বুঝতে পারছো 10টা টেস্ট টিউবে যদি আমি 10 5 তারপরে 2 1 এইভাবে যদি আসি তাহলে লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ the drug that inhibit the growth of the bacteria এটাকে বলা হচ্ছে MIC এটাই হচ্ছে ডাইলুশন মেথড টেস্ট টিউবে করা হয় the MIC is determined by inhibiting এগুলো দরকার নেই একদমই দরকার নেই বুঝার জন্য the MIC is determined by inhibiting the organism into a series of test tube containing dilution of the drug তাহলে ব্যাকটেরিয়াও থাকবে ড্রাগও থাকবে ডাইলুশন করে after inhibition the lowest concentration of the drug that prevent the visible growth তাহলে সাপোজ দেখো যে আমি যে নাম্বার মানে 10 থেকে যে চলে আসছি তাহলে যে 1 এ যদি দেখি যে ওই টেস্ট টিউবটা একদম ক্লিয়ার তাহলে আমি বুঝবো যে এখানে ব্যাকটেরিয়া গ্রো করে তাহলে এইভাবে দেখে এটা বোঝা যায় এমআইসি এমআইসি মানে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন that means the lowest concentration of the drug that prevent the growth of the organism এই লাইনটা মনে রাখলে হবে তাহলে নেক্সট স্লাইড তাহলে ডিক্স ডিফিউশন স্লাইডটা এটা দেখান না আগে স্লাইডে দেখো আর এরপরে ডিক্স ডিফিউশনে তোমরা একটু আমি দেখি যে মিডিয়াতে আমরা ডিক্স ডিফিউশন করি ল্যাবরেটরিতে সেটা হচ্ছে মুলার হিল্টন আগার মিডিয়া মুলার হিল্টন আগার মিডিয়াতে আমরা অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি করে থাকি কিভাবে করি ইট হচ্ছে অ্যান্টিবায়োটিক ডিক্স তো
তোমরা ছবি দেখাবো একটু পরে অ্যান্টিবায়োটিক ডিস্ক গুলি ডিসলভ করে ভেরিয়াস in which discs with various antibiotic are placed on the surface of the agar plate. তাহলে অনেকগুলো অ্যান্টিবায়োটিক ডিস্ক কোথায় দেওয়া হবে আগার প্লেট, যে আগারটার নাম হচ্ছে মুলার রিংটন আগার, that has been inoculated with the organism. After incubation, antibiotic diffuse outwards from the disc. The zone of diameter of inhibition is compared with the standard. এটা আমি একটু ছবি নেক্সট স্লাইড একটু দেখাবো। ছবি দেখে বোঝাচ্ছেন প্র্যাকটিক্যাল ক্লাস হলো আরো অনেক বেটার। এটা দেখো, এটা মূল, এটা হচ্ছে ডিস্ক ডিফিউশন টেস্টের ডায়াগ্রাম। তাহলে এটা হচ্ছে যে মিডিয়াটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে মুলার রিংটন আগার, এগুলো সব মিডিয়া। তাহলে এটার মধ্যে আমরা কি করবো, এই ডিস্ক কেন বলা হচ্ছে এগুলি দেখো, এটা হচ্ছে ক্লোরামফেনিকল, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, নেলিডেক্সিক্লোসিড, এগুলো হচ্ছে ডিস্ক গুলি কেটে কেটে এখানে দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে আমার কাজ কি হবে, যে আগারটার মধ্যে নিলাম সেই আগারটার মধ্যে প্রথমে কি করব, অর্গানিজম ইনোকুলেশন, অর্গানিজমকে আমি পুরো প্লেটের মধ্যে ইনোকুলেট করে দেওয়ার পরে এই ডিস্ক গুলি বসিয়ে দেব। হ্যাঁ, একটা একটা করে একটু মানে একটা নির্দিষ্ট ডিসটেন্সে আমি ডিস্ক গুলি বসাই। বসানোর পরে সেটা ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য আমাদের কোথায় নিতে হবে, ইনকিউবেটর 37 ডিগ্রি সেন্টিগ্রেড আমি রেখে দিলাম। পরদিন আমি এসে দেখলাম যে কি অবস্থা। তাহলে দেখো, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখো এই যে অ্যান্টিবায়োটিক চারদিকে একটা হলো এরিয়া তৈরি হয়েছে না, হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। হলো, আর এটা চারদিকে কোনো কিছু, এই হলো এরিয়া মানে হচ্ছে এখানে ব্যাকটেরিয়া গ্রো হতে দিচ্ছে। তার মানে এটা কি সেনসিটিভ না রেজিস্ট্যান্স? সেনসিটিভ। তার মানে এই ড্রাগের এই যে এগনেস্টে ব্যাকটেরিয়া সেনসিটিভ, কারণ এখানে ব্যাকটেরিয়া গ্রো হচ্ছে। আর এই ড্রাগের ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স, আমি তার চারদিকে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স। তাহলে এটা বুঝতে পেরেছো? তাহলে দেখো, জোন অফ ইনহিবিশন, জোন অফ ইনহিবিশন অ্যারাউন্ড দ্য অ্যান্টিবায়োটিক ইন্ডিকেট সেনসিটিভ, এগুলি সব অ্যান্টিবায়োটিক ডিস্ক, এগুলি প্র্যাকটিক্যাল ক্লাসে হাতে কলমে আরো ভালোভাবে বেটার। তাহলে জোন অফ ইনহিবিশন ইন্ডিকেট সেনসিটিভ এন্ড নো জোন অফ ইনহিবিশন ইন্ডিকেট রেজিস্ট্যান্স। তাহলে ডিস্ক ডিফিউশন টেস্ট আমরা করে থাকি মুলার রিংটন আগার মিডিয়াতে। এখানে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে জোন অফ ইনহিবিশন আর একটা হচ্ছে জোন অফ রেজিস্ট্যান্স। Sensitive, that means that ওই ড্রাগের এগেইনস্ট ব্যাকটেরিয়াটা সেনসিটিভ আর নো জোন অফ ইনহিবিশন ইন্ডিকেট রেজিস্ট্যান্স। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখি পড়াবো। হ্যাঁ জি ম্যাম। ঠিক আছে, টাইমও শেষ। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো ম্যাম? জেনারেল ব্যাকটেরিওলজি ম্যাম 5 আর 6 নাম্বার আইটেম, মানে কার্ডের আইটেমটাও পড়ানো হয় না ম্যাম। কোনটা, এটা কি জিনিস ম্যাম? ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ দ্য ব্যাকটেরিওলজি ম্যাম, একটু দাঁড়ান। Bacterial pathogenesis. Pathogenesis of bacterial disease and laboratory diagnosis of bacterial disease. পড়ানো হয় আসলে অ্যাকচুয়ালি সিস্টেমের সাথে চলে আসবে। আচ্ছা যাই হোক, দেখি আমি নেক্সট ক্লাসে পড়াবো। এটুকু আর কিছু আছে একটু, সেটা তো টাইম শেষ এখন। ঠিক আছে, হ্যাঁ তোমাদের 11:30 স্যারের সাথে ক্লাস না? জি ম্যাম, সঞ্জয় স্যারের সাথে ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমরা ছবিগুলো একটু ডায়াগ্রামগুলো দেখো, প্র্যাকটিক্যালি হলে আরো বেটার। ঠিক আছে দেখো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। টাইম শেষ না, টাইম তো লিমিট করে দিচ্ছি না।